গল্প মুটুসি। লেখনীতে ঋতেশিনী মহাবেশ। পর্ব ২৭। বাড়ির দরজা পেরোতেই সামনের দৃশ্য দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল মুটুসি। উঠানের মাঝখানে পা মেলে বসে আছে ছোট্ট চড়ুই। তার পাশে হাঁসছানা দুটো দাপাদাপি করছে। ছানাগুলো আগের থেকে অনেকটা বড় হয়েছে। সেই সাথে চড়ুইয়ের সাথে তাদের খাতিরও বেশ জমেছে। উঠানের ছোট্ট খানাখন্দটাও খুঁড়ে আর একটু বড় করা হয়েছে। আর সেখান থেকেই পানি তুলেছে পুরো জায়গাটা কাদা করে একাকার করে ফেলেছে চড়ুই। তিনজনের কাদার মহোৎসব চলেছে পুরোদমে। চড়ুইয়ের পরনের ফ্রকটা থেকে শুরু করে হাত পা সবাই কাদা পানিতে মাখামাখি। মুটুসি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চড়ুইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বুড়ো কুঁচকিয়ে বলল, চড়ুই পাখি, এসব কি হচ্ছে এখানে? খেলায় দারুণ নিবিষ্ট ছিল চড়ুই। মায়ের গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকালো সে। তারপর অবুঝ সেই নিষ্পাপ মুখে একগাল হেসে বলল, মাম্মা দেখো, আমার হাঁস বন্ধুদের সাথে আমি গোসল করিয়ে দিয়েছি। এই তো, এত ইনোসেন্টের কাছে মৌ বারবারই হেরে যায়, আর তার চড়ুই পাখি বিশাল বিশাল দোষ করেও জিতে যায়। এই যে এখন সে রেগে মেগে তেড়ে এসেছিল মেয়েকে ইচ্ছে মতো ঝাড়বে বলে, কিন্তু চড়ুইয়ের নিষ্পাপ চেহারা দেখে মুহূর্তেই ওই প্রতিটা ক্রোধ ফিকে হয়ে গেল। এবার নিজেকে অসহায় মনে হতে লাগলো ময়ের। না জানি কতক্ষণ ধরে এইভাবে পানি আর কাদার সাথে ল্যাটকালেটকি করছিল মেয়েটা। শরীর আর জামার যা দশা, তাতে এখন গোসল দেওয়া ছাড়া উপায়ই নেই। কিন্তু এই শীতের বিকালে কাদামাখা শরীরে গোসল দিলে কি আর জান থাকবে? নির্ঘাত সন্ধ্যার মধ্যেই জ্বর ঠান্ডা দই মিষ্টির হাড়ি সহমত তার দরজায় এসে কড়া নড়বে। মৌ কপাট রাগ দেখিয়ে বলল, হাঁসের ছানাদের গোসল করতে গিয়ে নিজের কি অবস্থা করেছ সেই খেয়াল আছে তোমার? তোমার নানিমণি কোথায়? চড়ে এবার দুই হাত ছড়িয়ে নিজের শরীরের দিকে তাকালো। জামার এখন বেহাল অবস্থা দেখে কিছুটা ভয় ঠোঁট উল্টেল সে। খোলার তালে নিজের দিকে দেখার ফুসরাতি তো পায়নি। এবার মাথা উঁচু করে পিট পিট চোখে মৌয়ের দিকে তাকিয়ে বলল, ও একটু কাদা লেগে গেছে মাম্মা, গোসল দিতে হবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বলেই বড় ভদ্র মেয়ের মতো হাঁসের ছানা দুটোকে ধরে খাঁচায় পুরে দিল সে। ছানা দুটো যেন চড়ুইয়ের এই আচরণে বেজায় মন খারাপ করলো। কিচিমিচির করে প্রতিবাদ জানালো কয়েকবার। মুটুসি চুপচাপ দাঁড়িয়ে সরু চোখে মেয়ের কাণ্ড কারখানা দেখছে। ছড়িয়ে থাকা খেলনাগুলো নির্ধারিত জায়গা গুছিয়ে রেখে এলো চড়ুই। এরপর মৌয়ের হাত ধরে টেনে বলল, মাম্মা চলো, গোসল দিয়ে পরিষ্কার হতে হবে। তার এই মেয়েটাকে নিয়ে মুটুসি অবাক হওয়ার শেষ নেই। এই বয়সে বাচ্চারা সাধারণত ঠান্ডা পানিতে ভয় পায়, শীতে গোসলের নাম শুনলেই দৌড়িয়ে পালায়, মেরে ধরে গোসল করাতে হয়। অথচ এই মেয়েকে দেখো, শীত গ্রীষ্ম সকাল সন্ধ্যা কোনো কিছু বালায়নি, পানি আর গোসলের কথা শুনলেই সে মহা খুশি। মুটুসি আর সময় নষ্ট করল না। চুলায় গরম পানি বসিয়ে দিয়ে পরনে কাপড় চেঞ্জ করলে নিল। লালবানু বেগম বাড়িতে ছিলেন না, বিশেষ এক কাজে পাশের বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। সেখান থেকে ফিরে এসে মৌকে এই সময় বাড়িতে দেখে অবাক হলেন খানিক। জিজ্ঞেস করলেন, মৌ, তুই এখন ছুটি হইয়া গেছে? মুটুসি যাবতীয় সকল ঘটনা আপাতত আড়ালে রেখেই বলল, হ্যাঁ ছুটি।
কিন্তু তুমি চড়ুইকে একা রেখে কোথায় গিয়েছিলে আম্মা? তোর রাশেদা চাচিদের বাড়ি। পাখিতে খেলছিল, জিগাইলাম, কইল যাইব না। কিসের খেলা? কাদা পানি মেখে কি অবস্থা করেছে দেখছো একবার? এখন আবার গোসল না করালে হবেই না। বিকেলের মরা রোদ জানালা দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছি। বাড়ির ভেতরটা বরাবরের মতোই বেশ শান্ত। শুধু ড্রয়িং রুমেই টিভির ভলিউমটা একটু বেশি। বাড়ির দুই পরিচালিকা সুমনা আর রিয়া বেশ আয়েশ করে সোফার উপর হাত পা তুলে বসেছে। চোখে মুখে নির্ধারণ তৃপ্তি আর উত্তেজনার ছাপ। তার কারণ এখন তাদের প্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার 1 চলছে সামনের বিশাল পর্দায়। তবে রাবায়াটা আবার বসেছে মেঝের উপরেই। মালিকের এত দামি সোফার উপর বসতে কোথাও বাধা তার। কার্পেট বিছানো মেঝেতেই বসে সোফায় পায়ের দিকটায় হেলন দিয়ে সেও তাকিয়ে আছে টিভির পর্দায়। এদিকে ছোট্ট পায়ে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসলো বীর। হাতে তার বিশাল একটা প্লাস্টিকের স্টাইবার ট্রয়। সেটাকে এক হাতে জড়িয়ে অন্য হাতে সিঁড়ির রেলিং ধরে অতি সাবধানে এক পা করে সিঁড়ির ধাপ পেরিয়ে নেমে এসেছে সে। নেমে এবার গুটিসুটি পায়ে এগিয়ে গেল সোফার দিকে। অথচ ড্রয়িং রুমের উপস্থিত সবাই টিপির টান টান উত্তেজনা পর্ব এতই ব্যস্ত যে ছোট্ট বীরের অস্তিত্ব কেউ লক্ষ্যই করল না। বীর সরাসরি রাবায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। লাবেয়া খালামুনি, আমার সাথে খেলবে? সোফার টিভির মাঝখানে দাঁড়িয়ে আছে বীর। ওর এই অবস্থার জন্য পেছন থেকে রিয়ার টিভি দেখার অসুবিধার সৃষ্টি হলো। সে বিরক্ত হয়ে তড়িঘড়ি করে বলে উঠল, ওকে বীর আব্বা, একটু সইরা খাড়াও আব্বু, তোমার মাথার লাগি টিভিটা দেখতে পারছি না, একটু সইরে খাড়াও। হঠাৎ এমন চিৎকারে বীর কিছুটা হচকচিয়ে গেল। আমতা আমতা করে তড়িঘড়ি এক পা ডানে সরে দাঁড়ালো সে। রাবায়া এবার ওর বাহুতে হাত রেখে বলল, আমি আপনার লগে খেলতাম না বীর আব্বাজান। আপনি দুপুরে একটু ভাত খান নাই, সব নষ্ট কইরা রাইখা দিছেন। এই কথা শুনে বীরের ছোট্ট মুখটা অভিমানে ভরে উঠল। ঠোঁট ফুলিয়ে আবদারের স্বরে বলল, ভাত আবার পরে খাবো, এখন একটু খেলো। না, আগে ভাত খেতে হবে, এরপর খেলমু। একটু ভাত খাইয়া লন আগে, দিমু ভাত। একটু আস্তে কথা সেমরি, টিভির কথাটি শুনতে দে ভালো মতো। পেছনে সুমনার ধমকে উঠল রাবায়া। প্রতি উত্তরে রাবায়া কিছুই বলল না, বরং বীরের দিকে মনোযোগ দিয়ে বলল, বীর আব্বা, এখন এক মুঠো ভাত খাইয়ে দিই। বীর ভাত খাওয়ার নির্দেশ শুনতেই মুখটা আবারও ছোট্ট করে ফেলল। ভাত খেতে তার মোটেও ভালো লাগে না, তবুও কেবলমাত্র খেলার লোভে জিজ্ঞেস করল, ভাত খেলে এখনই খেলবে? রাবায়া এবার মুচকি হেসে আলতো করে বীরের গাল ছুঁয়ে বলল, হ, ভাত খাইলে এখনই খেলমু। বীর এবার বড় কোনো চুক্তি সই করে ফেলার মতো করে উপর নিচ মাথা নেড়ে বলল, তাহলে ভাত খাবো। রাবায়া উঠে বীরকে নিয়ে ডাইনিং স্পেসে চলে গেল। তখনই 2 তলার করিডোরে থেকে আরোয়া চেঁচিয়ে বলে, সুমনা আপা, 1 কাপ কফি দিয়ে যাও আমার রুমে। আরোয়ার নির্দেশ কানে যেতেই সুমনার তৃপ্ত উজ্জ্বল মুখটা একরাশ বিরক্তি দিতে কুঁচকিয়ে গেল। দাঁত খিচিয়ে বিড়বিড় করে বলল, জনমের কফি খাওয়ানোর আর সময় পাইল না বেটি।
দুই পয়সার কাম নাই, হারাদিন বইয়া বইয়া খালি হুকুম করবার হইলে পারে। সুমনার এমন নীরব রাগ প্রকাশ দেখে পাশ থেকে ঠোঁট চেপে চেপে হেসে উঠল রিয়া। খিলখিলিয়ে বলল, যা যা, ম্যাডাম সাহেবের জন্য কফি, ম্যাডাম সাহেবের কফি খাইতে মন চাইছে, তাড়াতাড়ি নিয়ে যা। মনটাই চাই খাবারের মধ্যে কিছু একটা মিলিয়ে সারা জীবনের লাগি মুখটা বন্ধ করে দিতাম, পরে বার যেন তার হুকুম করবার না পারে। বলতে বলতে উঠে গজগজ করে কিচেনের দিকে হাঁটা দিল সুমনা। পেছন থেকে রিয়ার চোখ বড় বড় করে বলল, দেখিস সুমনার রাগের মাথায় আবার সত্যি সত্যি বিষ টিস কিছু রামা খাস না। জেলে যাওয়ার ইচ্ছা নাই কোনো? জেলে থাকানোর সুখ আছে এনে? বিকেলের মরারতটা বারান্দার দুতলায় দিয়ে আছড়ে পড়ছে। হাতে এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে আরোয়া দোতলার শরীর এড়িয়ে দিল। বিকেলের এই নিস্তব্ধ মায়াবী পরিবেশটা প্রশান্তি ছড়িয়ে দিতে লাগলো ওর মনে, কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী রইল না। নিচে বাগানের দিকে চোখ যেতেই সোজা হয়ে বসল সে। বাগানের দিক থেকে একটা ছোট্ট চারাগাছ হাতে নিয়ে গেটের সামনে এগিয়ে যাচ্ছে সাফওয়ান। আরোয়া ততক্ষণ দোতলা থেকে উঠে রেলিংয়ের কাছে গিয়ে গলা উঁচিয়ে ডাক দিল, সাফওয়ান। আরোয়ার ডাক শুনে সাফওয়ান হাঁটা থামল। ডাক অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে দোতলার বারান্দার দিকে তাকালো সে। আরোয়া হাত উঠিয়ে ইশারা করে নির্দেশ করল, ওইখানেই দাঁড়াও, আমি আসছি। বলি আরোয়া কফির মগটা টেবিলের উপরে রেখে দ্রুত পায়ে নিচ থেকে নেমে এলো। ডাইনিং রুম পেরিয়ে সদর দরজা দিয়ে বাগানের পথে পা বাড়ালো সে। সাফওয়ান সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। বুক হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতেই তার অপমানদস্ত নিরীক্ষণ করতে লাগলো আরোয়া। আরোয়াকে নীরব দেখে সাফওয়ান মৃদু স্বরে জিজ্ঞেস করল, কিছু বলবেন? হ্যাঁ। আমার জীবনের হস্তক্ষেপ করার অধিকার তোমাকে কে দিয়েছে সাফওয়ান? আরোয়ার কণ্ঠ শান্ত অথচ তীব্র ধারালো, এক অবেশ মাখা। যে অধিকার আমার কখনোই ছিল না তাকে দিলে কে? সে প্রশ্ন আসছে কেন? সাফওয়ানের এমন শান্ত নির্বিকার ভঙ্গির উত্তরে আরোয়ার ভেতরে আগুন জ্বলে উঠল যেন। খ্যাপাটে স্বরে বলে উঠল সে, তাহলে তুমি কোন দুঃসাহসে আমার বিষয়ে নাক গলাচ্ছ? আমার নিষেধ অমান্য করে সেদিন ক্লাবে যাওয়ার কথাটা আশা আপুকে বলেছ, তবু আমি কিছুই বলিনি। কিন্তু সেই সুযোগে তুমি ভাইয়াকেও সব জানিয়ে দিয়েছ। আমার কথা অমান্য করার সাহস তুমি কোথায় পাও সাফওয়ান? নিজের অবস্থান ভুলে যাচ্ছ? সাফওয়ান বরাবরের মতোই শান্ত স্বরে বলল, না, আমরা কখনই নিজেদের অবস্থান ভুলি না। আর হ্যাঁ, আমি আশা আপুকে এই ব্যাপারে জানালেও বোরাক ভাইয়াকে আমি কিছুই বলিনি। আমার কাছে নির্দেশ সাজার চেষ্টা করো না সাফওয়ান। তুমি না বললেও ভাইয়া জানলো কি করে? আশা আপু তো কখনো তাকে কিছু বলবে না, তুমিই বলেছ। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো আগ্রহই যেন সাফওয়ানের নেই। নিজের হয়ে কোনো সাফাই না গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে। আরোয়া নিজেই হুঁশকিরি স্বরে বলল, সাফওয়ান, আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করো না, নাক গলাতে যেও না আমার কোনো বিষয়ে, বোঝা গেল? সাফওয়ান শেষবারের মতো বলল, আমি তোমার জীবনে প্রবেশ করিনি আরোয়া, বরং তোমার জীবনের কিছু জিনিস নিজে থেকেই আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি কেবল একজন প্রত্যক্ষদর্শী হিসেবেই আপুর কাছে তার বক্তব্য করেছি। আরও সরাসরি সাফওয়ানের চোখের দিকে
ভাবে তাকে শীতল গলায় বলল, সেটাও করবে না। আবার কোনো বিষয় যদি তোমার সামনে এসেও পড়ে, তখন তুমি কানা বোবা হয়ে থাকবে, ব্যাস এতটুকুই তোমার কাজ। বর্তমানে এই কুলসিত সমাজে বেশিরভাগ পুরুষই যেখানে একটু সুযোগ পেলেই হাত বাড়িয়ে মেয়েদের শরীরে স্পর্শকাতর ত্বক ছুঁয়ে দেওয়ার চেষ্টা উতলা হয়ে ওঠে। সেখানে কয়জনই বা পারে সেই হাতটাই বাড়ির একজন নারীর মাথায় স্নেহ আর বর্ষার পরশ রাখতে? আর যারা পারে তাদেরই এক কথায় বলা চলে মহাপুরুষ। এই কিছু সংখ্যক মহাপুরুষের উপস্থিতি তো পৃথিবীটা আজও ব্যবহারযোগ্য। তাদের জন্য এখনো নারীত্বের সম্মান মর্যাদা নামক শব্দগুলো বেঁচে আছে। বোরাক শিকদার তাদের দ্বিতীয় স্বাক্ষরের পর থেকেই মানুষটার প্রতি মুটুসির মনে মনে সম্মানের কমতি ছিল না। তবে দিনকে দিন এই সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। মাত্র 1 মাসের পরিচয়ে একটা মানুষের উপর অপরপক্ষের মানুষটার জীবনে কতটা ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, হতে পারে অনেকগুলো। অথচ পরিবারের শুরু থেকেই বোরাক নামক ভদ্রলোকটি তার জীবনের প্রতিটা পদক্ষেপে এমনভাবে জড়িয়ে আছে যে মেয়ের এক অবিচ্ছেদ্য ছায়া। দিন দিন তার প্রতি মেয়ের ঋণের পাল্লা ভারী হচ্ছে। অথচ বোরাক শিকদার যেন সেই ভাবনাটুকু অনুভব করতে দিচ্ছে না তাকে। মাম্মা, কেকটা তো নষ্ট হয়ে যাচ্ছে, থামো থামো। চোরের দিশেহারা উত্তেজিত কণ্ঠস্বরে মুটুসির ভাবনায় সুতোয় টান পড়ল। এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে এলো সে যেন। এবার হাতের দিকে তাকাতে চক্ষু চড়ক গাছ। ডেকোরেশনের পাইপিং চোখ হতে সে এতক্ষণ কি যে করছে। বোরাকের উপর সাদা হুইপ ক্রিমের বিশাল স্তূপ জমা হয়ে আছে। যে নকশাটি ফুটিয়ে তোলার কথা ছিল তা এখন আর নেই। আনমনি ভাবনাটি দিয়ে সে হাত আর মনের নিয়ন্ত্রণ হারিয়েছে। তা টেরই পায়নি। কেকের উপর অংশটা এখন এক কোরচবর কিমের পাহাড়ের মতো হয়ে আছে। বসেছিল কেক ডেকোরেশন করতে, অথচ কখনো যে অবচেতন মনের ভাবনায় ডুব দিয়েছি টেরই পায়নি। বিকেলের বিপর্যস্ত পরিস্থিতি বোরাকের আচরণ নিয়ে ভাবনায় তেমন সময়সূচক হয়ে ওঠেনি। কিন্তু এখন একটু একা হতেই সময় সে তাকে লোকটা গুরুত্ব দিতে বুঝিয়ে লাগছিল। এদিকে হাতও নিয়ন্ত্রণ হারিয়ে কেকের উপর এক থোবরা কিমের পাহাড় সৃষ্টি করে নিয়েছে। চড়ুই করুণ দৃষ্টিতেই কেকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, কেকটা তো নষ্ট হয়ে গেল মাম্মা, এখন কি হবে? এই সুযোগে মুটুসি মেয়ের সাথে একটু মজা নিতে ছাড়ল না। কেকের উপর থেকে ক্রিমগুলো একটু বাটিতে নিয়ে উঠিয়ে দিয়ে মুচকি হেসে বলল, তাই তো, এখন কি হবে? কাস্টমার তো আমাকে ধরে পিটুনি দিবে এখন। ইয়ে বাবা, ইয়ে দিবে না। কপালে 4খানা বাজ ফেলে বলল চড়ুই। দিবে না? কেন দিবে না? আমি যে তাদের কেক নষ্ট করে দিয়েছি। এবার বুদ্ধিমতী চড়ুই বুদ্ধি খাটিয়ে টুপ করে বলে উঠল, তোমাকে পিটুনি দিলে আমিও পাপাকে বলে দিব, পিটুনি খাইয়ে নেব। পিকনিকের দিনের মতো ঢিসুম ঢাসুম করে পিটুনি দেবে পাপা। মেয়ের কথা শুনে মুটুসি হাত
থেমে গেল, শক্ত করে চোখ বুজে নিল সে। আহা, এখনও মিস্টার জেন্টলম্যান। তাদের মা মেয়ের জীবনে লোকটা কবে এত নির্ভরযোগ্য হয়ে উঠল? তাদের একটা একক মুহূর্তে মানুষটাকে ছাড়া রচিত কিংবা কল্পিত হচ্ছে না। পরের দিন সকাল। চড়ুইকে স্কুলে নামিয়ে দিয়ে মুটুসি সরাসরি বোরাকের পাঠানো লোকেশনে রওনা হলো। এই কোম্পানির নাম সানশাইন মাল্টিন্যাশনাল কোম্পানি। সমাজ সেবামূলক একটা সংগঠনও বলা চলে একে। যদিও এর আগে মৌ এর নাম শোনেনি, তবে তার জানার বিস্তারিতই বা কতদূর। অবশেষে আলোপুটির বিশালাকার একটা বিল্ডিংয়ের সামনে এসে থামল মৌ। ভেতরে একটু আধটু নার্ভাস লাগছে। বোরাক বলেছিল তার সাথে আসার জন্য, কিন্তু জেন্টলম্যান জরুরি কাজ থাকায় তিনি নাকি আসতে পারবেন না। তবে আশ্বস্ত করে বলেছেন কোনো সমস্যা হবে না, কথা বলা আছে। এছাড়াও মৌয়ের করণীয় সব কিছুই বলে দিয়েছে ফোনেই। স্কুটিটা পার্কিংয়ে রেখে লিফটিংয়ের বাটন টিপল মৌ। পাঁচতলায় পৌঁছতেই চোখ ধাঁধালো আধুনিক এক অফিস স্পেস। ভেতরটা চোখ ঘুরিয়ে দেখতে দেখতেই দরজার কাছে চলে এলো মৌ। তখনই দারোয়ান খসখসে গলায় আওয়াজ রেখে এলো, কাকে চাই ম্যাডাম? মুটুসি নিজের দৃষ্টি সরিয়ে সামনে দারোয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, জি, ইন্টারভিউ তো দিতে এসেছি মকবুল স্যার। আচ্ছা আচ্ছা, যান। কথা শেষ করার আগেই দরজা খুলে প্রবেশের অনুমতি দিলে দারোয়ান। মুটুসি ভেতরে প্রবেশ করে বোরাকের কথা মতো করিডোর পাতানো একটা চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। একেবারে ছবির মতো ঝকঝকে অফিস। এয়ার কন্ডিশনের এই হলরুমের কেবল কম্পিউটার কিবোর্ডে খটখটে আওয়াজ ব্যতীত বাড়তি কোনো আওয়াজ নেই বললেই চলে। প্রতিটা অফিসে কর্মচারী এমনই একটা ল্যাপটপ ডেস্ক আলাদা প্রত্যেকের। এমন একটা পরিবেশে কাজ করাটাও এক প্রকার স্বপ্ন। নিজেকে সিনেমা বা নাটকের চরিত্রের মতো ফিল পাওয়া যায়। ভেতরে ভেতরে সুখবর উত্তেজনা টের পেল মৌ। মিস মৌ? নিজের নাম শুনে মুটুসি চোট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে স্যুটপুট পরা একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। মুটুসি কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মুচকি হেসে বলল, জি, আমিই মৌ, আসুন আমার সাথে। ইশারা করে ভদ্রলোক হাঁটা দিলেন। তাকে অনুসরণ করে মৌ এগিয়ে এলেন। অতি সুন্দর একটা ক্যাবিনে নিয়ে আসা হলো। ভদ্রলোক তার নির্ধারিত চেয়ারে বসে মৌকে মোটামুটি চেয়ারে বসে ইশারা করতে লাগলেন। মৌ খেয়াল করে দেখল টেবিলের উপর কাঠের নেমপ্লেট লেখা মকবুল ইসলাম, অর্থাৎ বোরাকের বলা কাঙ্ক্ষিত সেই ব্যক্তি। সাথে সাথে ডকুমেন্ট আনা হয়েছে। মিস মৌ? হ্যাঁ। মৌ ফাইল থেকে তার জন্মসনদ-সহ শিক্ষা জীবনের সকল সংবাদপত্র বের করে সেগুলো বাড়িয়ে দিল। ভদ্রলোকের হাতে এই একবার সবগুলো উল্টে পাল্টে দেখলেন। এরপর একটা কাগজ নিয়ে তাতে সাইন করে মৌয়ের দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বললেন, অভিনন্দন মিস মৌ, আপনার জয়েনিং লেটার। আপনি চাইলে আজ থেকেই কাজে জয়েন দিতে পারেন। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেলে মুটুসি ততক্ষণ কিছু বুঝে উঠতে পারল না যেন। কাগজটার দিকে তাকিয়ে থম মেরে বসে রইল সে। চাকরি কি পছন্দ হয়নি? অবশেষে ম্যানেজারের কথাতেই হুঁশ ফিরল তার। হ্যাঁ স্যার, অবশ্যই পছন্দ হয়েছে। মুটুসি খানিক কম্পিত হাতে কাগজটা তার হাতে নিয়ে চোখ বোলাতে লাগলো। কালো অক্ষরে হিচিবিচি করে লেখা, তার নামে, পোস্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, স্যালারি ৪৫,০০০। সাথে সাথে মুটুসির চোখ দুটো মার্বেল আকার ধারণ করে নিল, যেন এতক্ষণে কোটর থেকে বেরিয়ে হাতের কাগজটার উপর গড়াগড়ি করবে।
কোথায় তার 15,000 টাকার স্যালারি আর কোথায় 45,000? হুট করেই জীবন কোথায় গিয়ে দাঁড়ালো তার? একের পর এক অবিশ্বাস্য ঝাটকা খেয়ে মোহের কথায় মাথা টাল হয়ে গেছে। তার সামনে যেন একটা মানুষ বসে আছে, তা তার খেয়ালই নেই। মুহূর্তখানিক পর সকল বিষণ্ণ কাটিয়ে নিজেকে সামলে নিল মটুসি। সৌভাগ্যজনক হেসে বলল, অসংখ্য ধন্যবাদ স্যার, আমি আজ থেকেই জয়েন হতে চাই। ওকে। ভদ্রলোক বেল বাজাতে একটু পর একজন ছেলে এলো। তাকে বললেন, ম্যাডামকে আপনার ডেস্ক দেখিয়ে দিন, আর সাথী ম্যাডামকে বলবেন ওনার কাগজটা বুঝিয়ে দিতে। ছেলেটি মাথা নাড়ল। ওকে স্যার। ম্যাডাম আসুন প্লিজ। মটুসিকে তার ডেস্কে নিয়ে আসা হলো। তবে এটা আলাদা কোনো কেবিন নয়, ছোট্ট একটা গ্লাস দিয়ে জায়গা ঘিরে সারি সারি দিয়ে ডেস্ক সাজানো হয়েছে। এর মাঝে তারও একটা নিঃশ্বাস জায়গা। সামনে টেবিলে একটা কম্পিউটার রাখা আছে, পেছনে ক্যাবিনেটের কাগজপত্রের স্তূপ। ছেলেটা মটুসিকে রেখেই চলে গেল। এই সুযোগে মুখ ব্যাগ থেকে ফোনটা বের করে বুরাকের একটা কল দিল। রিসিভ হলো না। মৌ দ্বিতীয়বার কল করলো। হয়তো ব্যস্ত আছেন। 2 মিনিট পর বোরাকের কল ব্যাক এলো। মটুসি রিসিভ করে চরম উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, হ্যালো মিস্টার বোরাক, আমার চাকরিটা হয়ে গেছে, আজকেই জয়েন দিচ্ছি। মৌয়ের এই খুশি দেখে ফোনের ওপারে বোরাক তৃপ্তিমুখে হাসল। বলল, কংগ্রাচুলেশন মিস, মেনি মেনি কংগ্রাচুলেশন। তবে তো আপনার কাছে বড় ট্রিটের পাওনাদার হয়ে গেলাম, কি বলেন? হ্যাঁ অবশ্যই। আর অসংখ্য ধন্যবাদ মিস্টার বোরাক, আপনার সুপারিশ ছাড়া এই চাকরি আমার জন্য স্লিপ দুপার্শ্ব একটা বস্তুই থাকতো। ইটস ওকে, বেস্ট অফ লাক ফর এ নিউ জার্নি। মন দিয়ে কাজ করুন, 6 মাসের মধ্যে প্রমোশন দেখতে চাই। এবার কিন্তু সুপারিশ করতে পারবো না, নিষ্প্রচেষ্টায় উন্নতি আদায় করতে হবে। মটুসি হেসে বলল, জয়েন না করতে করতে প্রমোশনের চিন্তা? না না, আমি এখানেই ঠিক আছি। প্রয়োজনের চেয়ে স্যালারি বেশিও, এর চাইতে বেশি কিছু আমার সাথে স্যুট করবে না মিস্টার বোরাক। দেখতে দেখতে গোটা সপ্তাহটাই পার হয়ে গেল। নতুন অফিসে কাজের সাথে সাথে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে মটুসি। আজ শুক্রবার, হাওয়ায় একটু নিশ্চিন্তে ঘুমানোর পরিকল্পনা ছিল তার, কিন্তু কিসের কি? কারোর একজনে মৌয়ের এই শান্তির ঘুমটুকু সহ্য হলো না যেন। সকাল সকাল বালিশের পাশে রাখা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। মৌ ঘুমের ঘরে বিরক্ত চক শব্দ করে স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। তারপর জড়ানো একরাশ বিরতি মিশিয়ে বলল, হ্যালো, কে? ম্যাডামের কি এখনো ঘুম ভাঙেনি? ওপাশ থেকে বেশে আসা পুরুষাঙ্গুলি ভারী কণ্ঠটা শোনা মাত্রই মৌয়ের ঘুম ঘুম চোখ বড় বড় হয়ে সিলিংয়ের উপর দেখা দিল। সে কি ভুল শুনেছে নাকি? এত সকালে মিস্টার জেন্টালম্যান? মৌ ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে নিয়ে এলো। স্ক্রিনে তো তাই বলছে। মটুসি ভাসি মুখে ডোক গিলে বলল, মিস্টার বোরাক? হ্যাঁ, এখনই উঠে পড়ুন ম্যাডাম, তারপর আমার মেয়েকে উঠিয়ে রেডি করিয়ে আপনাদের বাসায় গলির মাথায় নিয়ে আসুন। মটুসি হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, এখন? কিন্তু কেন? আসুন, তারপর বলছি, জলদি করুন। আই অ্যাম অলরেডি হেয়ার অ্যান্ড ওয়েটিং। বলেই কল কাটল বোরাক। মটুসির কথা মতো ফোন রেখে চড়ুইকে ডেকে তুলল। এরপর মা মেয়ে একসাথে ফ্রেশ হয়ে এসে চড়ুইকে রেডি করে দিতে লাগলো। মাকে তার পরনের পোশাক খুলে দিতে ছোট্ট চড়ুই কপালে হাত ভাঁজ পেরে বলল, মাম্মা ভুলে গেছো, আজকে শুক্রবার, স্কুল নেই তো?
হ্যাঁ মাম্মা, স্কুল নেই, স্কুলে যাচ্ছি না আমরা। তাহলে রেডি হচ্ছে কেন, কোথায় যাবে? মটুসি ওয়ার্ডরোব থেকে চোরের হালকা গোলাপি রঙের একটা ফ্রক বের করে দিয়ে এসে বলল, কোথাও যাচ্ছ তা আমি নিজেও জানি না মাম্মা, কেবল তোমার হুকুমদাতা পিতার হুকুম পালন করছি আমি। চোরের রেডি করিয়ে দিয়ে মৌ তার পরনের টি শার্ট নিচে নেমে সুতির স্কার্ট পরিয়ে দিল। আলো থালো চুলগুলো আড়াল করে লালবানো বেগমের ওড়না দিয়ে মাথায় আলতো করে ঘুমনা টেনে নিল সে। এরপর চড়ুই নিয়ে বেরিয়ে এলো। গল্প মটুসি, লেখনীতে ঋতেশিনী মহাবিশ, পর্ব ২৮। মটুসিদের বাড়ির গলিটা রাস্তা থেকে অনেকটা সরু লম্বা হয়ে ভেতরের দিকে চলে গেছে। তার মুখেই জলপাই রঙের ট্র্যাকস্যুট পরে দাঁড়িয়ে আছে বোরাক। তার পাশে একটা বাইসাইকেল দাঁড়া করানো আছে। ভোরভোরই সাইকেল নিয়ে পদ্মার পাড়ে গিয়েছিল যুবক। সপ্তাহে অন্তত একদিন নদীর পাড়ে বসে সূর্যোদয় দেখার চেষ্টা করে সে। আর আজ সেখান থেকেই সরাসরি এখানে এসেছে। উদ্দেশ্য চড়ুইকে সঙ্গে নিয়ে যাওয়ার। বাচ্চাটাকে এখনো অবধি বাসায় নিয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এক কথায় বোরাকের ছোট্ট কিংডমের এখনো পর্যন্ত তার একমাত্র প্রিন্সেসের পা পড়েনি। এটা কি মেনে নেওয়া কোনো অপূর্ণতা? এছাড়াও আজকে তার কলিজার টুকরোটার জন্য বেস্ট ওয়েট অফ গিফট হবে তার চড়ুই পাখির কিচিরমিচির। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে বোরাক। মাঝে মাঝে জনশূন্য নিস্তব্ধতা রাস্তা এদিক ওদিক হাঁটাচলা করছে। আবারও ফিরে এসে প্রতীক্ষারূপ চোখের গলির দিকে তাকিয়ে আছে। এ পর্যায়ে কিছুটা অধৈর্য হয়ে কবজির স্মার্ট ওয়াচের দিকে তাকালো বোরাক। ঠিক তখনই সামনে থেকে ভেসে এলো এক টুকরো মধুর ডাক। পাপা! শব্দটা কানে পৌঁছাতেই বোরাক চট করে মাথা তুলে তাকালো। গলির ভেতর থেকে মটুসির হাত ধরে টুকটাক করে এগিয়ে আসলো ছোট্ট চড়ুই। ভোরের রোদের মতো ঝলমলে তার মুখটা, গাল ভর্তি নিষ্পাপ হাসি, বড় বড় চোখে টলমল করছে সীমাহীন উচ্ছ্বাস। পাপা নামক মানুষটাকে দেখেই ছোট্ট পায়ে হাঁটার গতি আরো বেড়ে গেল তার। হঠাৎই একদমকা বাতাস বয়ে গেল ধরণীর বুক চিরে। সাথে সাথে বাতাসের ঝাপটায় মৌয়ের মাথায় আলতো করে জড়ানো সুতির ওড়নাটা পেছনে চড়ে গেল। আলতো একটা হাত ফোঁপা করে রাখা আলো থুতু চুলগুলো মুক্ত পেয়ে হাওয়ার সঙ্গে মিলে উঠল। ঘুমের শেষ অবস্থা এখনো পুরোপুরি কাটেনি, ফলে জীর্ণ মুখটা স্বাভাবিক সময়ের চেয়ে একটু গোলগাল দেখতে লাগছে তার। আদো মুখে ভেজা চোখ দুটোতে কিঞ্চিৎ বিরক্ত, যেন এত সকাল সকাল ঘুম ভাঙিয়ে জরুরি তরফ করায় বেজায় অখুশি সে। দিনের শুরুতেই এমন একটা অপথিক রূপ দেখে বাতাসের হাসা শব্দের সন্দেই বোরাকের কানে বেজে উঠল নজরুলের সেই বিখ্যাত গানটি, বনফুল আবরণ খুলিয়া ফেলিয়া আলো ধুলি লোকেশ গগনে মেলিয়া, পাগলনি নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলির দুশয় বয়, জল তরঙ্গে ঝিলমিলি ঢেউ তুলে সে যায়। সকালের এই সিক্ত আলোয় রমণীকে সাক্ষাৎ এক সিক্ত পাগলই লাগছে। এই যে চড়ুইয়ের দ্রুততম হাঁটার সঙ্গে তাল মিলিয়ে কিছুটা এলোমেলো পা ফেলে হেলে দুলে এগিয়ে আসছে নজরুলের রূপকথা সেই পাগলনি। চড়ুই বোরাকের নিকটে এসে তার দুটো হাত উঁচিয়ে ধরল। বোরাক শিরদাঁড়া বাঁকিয়ে কোলে তুলে নিল মেয়েকে। পাপা,
তুমি এসেছো? হ্যাঁ বাবা, আমি এসেছি। কিন্তু আমার বীরবন্ধু কোথায়? বীরবন্ধু বাসায় ঘুমাচ্ছে, পরে দেখা হবে। ও। চড়ুই বোরাকের কাঁধে মাথা এলিয়ে দিল। এই সুযোগে বোরাক ময়ূর দিকে তাকিয়ে টুপ করে একবার চোখ টিপ দিয়ে বাঁকা হেসে বলল, হোয়াটসঅ্যাপ পাগলিনী? হাই পাগলিনী। হুইস পাগলিনী? বুড়ো কুচকে বলে দ্রুত হাতে ওড়নাটা মাথায় তুলে আলো থুপু চুলগুলো আড়াল করে দিল মৌ। আমার মেয়ে আর আপনি ব্যতীত আর কেউ আছে এখানে? আর আমি নিশ্চয়ই আমার মেয়েকে পাগলিনী বলবো না। অতএব আচ্ছা, পাগলিনীর খেতাব যেহেতু পেয়েই গেলাম, হাতটা বাড়িয়ে দিন, কামড়ে দিই তার কার্য প্রমাণ করি। উফ, বাইট! সুন্দরী দাঁতের বাইট! চরম সৌভাগ্য আমার। নিন ম্যাডাম, ধন্য করুন এই অধমকে। বলেই বার হাত চড়ুইকে আগলিয়ে চরম উৎসাহ নিয়ে ডান হাতটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল বোরাক। মৌয়ের কোণে বাঁকা হাসি তার। বোরাকের এমন আচরণে মটুসি ভ্যাবাচাকা খেয়ে গেল। সে তো একটু লোকটাকে ঘাঁটতে বলেছিল, সত্যি সত্যি নাকি? অথচ লোকটা তাকে টাইট দিয়ে দিল এবার। হায়াং সিং ব্যাটাজাত। হ্যালো মিস, আই এম এ ওয়েটিং। নিশ্চুপ মৌয়ের চোখের সামনে হাত নাড়িয়ে মনে করিয়ে দিল বোরাক। মৌ এবার উল্টো বিরক্তিমাখা কণ্ঠে বলল, ও, এত সকালে কী জন্য এসেছেন এখানে? বলেননি কিন্তু। বোরাক মুখটা ছোট্ট করে বাড়িয়ে দেওয়ার হাতটা সরিয়ে আনল। খুব আশাহত হওয়ার ভান করে গভীর কণ্ঠে বলল, আমার রাজকন্যাকে তার রাজ্যে ভ্রমণে নিয়ে যেতে এসেছি। আজকে আর পাচ্ছেন না মেয়েকে? মানে, চড়ুইকে কোথাও নিয়ে যাবেন? হ্যাঁ, বাসায়। আজকে সারাদিন আমার বাসায় থাকবে। কথাটা শুনেই চড়ুই আনন্দে বলে উঠল, আমাকে তোমার বাসায় নিয়ে যাবে পাপা? হ্যাঁ মামুনি, বীরবন্ধুর কাছে। অনেক মজা হবে। চঞ্চল মেয়েটার দিকে তাকিয়ে মৌ কিছুটা দ্বিধায় পড়ে গেল। ইতস্তত করে বলল, কিন্তু? না মানে, ও যদি আপনাকে বিরক্ত করে? আপনাকে টেনশন করতে হবে না, আমি সামলিয়ে নেব। ইউনো, আই অ্যাম অন এক্সপার্ট ফাদার। শেষের কথাটা ঘাড় নাচিয়ে বেশ গর্বের সাথেই বলল বোরাক। আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েকে পই পই করে বলে দিলাম, চড়ুই পাখি, পাপাকে একদমই বিরক্ত করবে না, কেমন? চড়ুই এবার কপাল কুঁচকিয়ে বলল, তুমি যাবে না মাম্মা? উত্তরে বোরাক নিজেই বলল, না বাবা, মাম্মা যাবে না। সাইকেলে তোমার মাম্মার জায়গা হবে না তো। এরপর আর চোখে মটুসির দিকে তাকিয়ে বলল, তবে মাননীয় রানী সাহেবা, যদি এই সুপুরুষের ঘাড়ে চড়ে বসে রাজ্য ভ্রমণে যেতে চান, নির্দ্বিধায় যেতে পারেন। বোরাকের এই কথায় অন্তর্নিহিত গর্ভীরতায় মাপতে গেল না মৌ, বরং ওর আত্মপ্রশংসামূলক কথা শুনে আনমনেই ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উঠল, হ্যাঁ, আসছে খুব সুপুরুষ। বিছানার উপর খুব গভীর ঘুমে আচ্ছন্ন বীর। চড়ুই ঘরে ঢুকতেই সোজা বিছানায় উঠে বসল। তারপর আস্তে করে বীরের শরীরটা একটু ঝাঁকিয়ে নরম গলায় ডাকল, বীরবন্ধু, ওঠো, দেখো সকাল হয়ে গেছে, ওঠো। কিছুক্ষণ পর বীর আস্তে আস্তে চোখ মেলল, কিন্তু চোখ খোলার পর মুহূর্তেই তার পলকহীন দৃষ্টি অস্বাভাবিক হারে বড় হয়ে গেল। পরক্ষণেই হাউমাউ শব্দ করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে চিৎকার করে ডেকে উঠল, পাপা, পাপা! বীরের এমন আশ্চর্যজনক কান্নার ভরকে গেল চড়ুই। ভয় পেয়ে এক বিছানার কোণে কুঁকড়ে রইল সে।
বীরের কান্না আর চিৎকারের ঘুমন্ত টাইটান জেগে এবার এক লাফে বীরের কাছে চলে গেল। ওর বুকের উপর পা তুলে দিয়ে অভয় দিতে লাগলো ওকে। সেই সঙ্গে বিছানায় অপরিচিত চড়ুইকে বসে থাকতে দেখে তীব্র শব্দে মেও মেও শাসাতে লাগলো ওকে। এতে চড়ুই আরো বেশি ভয় পেয়ে গেল যেন। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বসে রইল সে। এদিকে বোরাক ওয়াশরুমে ছিল। ছেলে হঠাৎ কান্নার আওয়াজ শুনে কাজ সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বিদ্যুৎ গতিতে, বিছানার কাছে চলে এলো। এক লাফে বিছানায় উঠে একটানে ছেলেকে নিজের বুকের সঙ্গে ঝাপটে ধরল সে। বোরাকের এই ভারী লাফের বিছানাটা দুলে উঠল খানিকটা। বীর পাপার বুকে মুখ গুজে ভয়ে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল, পাপা খেয়ে নিবে, রাক্ষস খেয়ে নেবে। না বাবা, পাপা তো আছি। কে খাবে আমার কলিজাটাকে? আমি তো আছি জান বাচ্চা, পাপা আছে। ছেলেকে বুকে জড়িয়ে অস্থির হয়ে পড়ল বোরাক। এদিকে বিছানার কোণে কুঁকড়িয়ে বসে থাকা চড়ুই ভীতু গলায় বলল, পাপা আমি বীরবন্ধুকে কিচ্ছু করিনি। বোরাক এক হাতে বীরের পুঁত বুলিয়ে শান্ত করতে করতে অন্য হাতে তর্জি টেনে ঠোঁটে চেপে চুপ করে থাকে কাছে এসে ইশারা করলো চড়ুইকে। চড়ুই পাপার কথা মতো চুপচাপ হামাগুড়ি দিয়ে বোরাকের কাছে চলে এলো। বোরাক এবার দুই হাতে তার দুই সন্তানকে একসাথেই আগলে নিল নিজের শরীরের সঙ্গে। অস্থির টাইটানকেও চোখের ইশারায় আশ্বস্ত করতে শান্ত হতে বলল। কিছুক্ষণ এভাবেই কাটল। বীরের কান্না ধীরে ধীরে থামল। বোরাক তখন পরম যত্নে কপালে চুমু খেয়ে আদরে গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল আমার জান বাচ্চার? খারাপ স্বপ্ন দেখেছে আমার বাবা? বীরের চোখ তখনও বন্ধ বেজা। এবার আস্তে করে চোখ খুলে সরাসরি বোরাকের চোখের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, পাপা আমি চোখ খুলেই চড়ুই পাখিকে দেখতে পেয়েছিলাম। আমার দিকে রাক্ষসের মতো করে বড় বড় চোখ করে তাকিয়েছিল আর বলেছিল খেয়ে নেবে, তাই খুব ভয় পেয়েছি। বোরাক বুঝল ছেলে তার ঘুম থেকে উঠেই সরাসরি অনাকাঙ্ক্ষিত চড়ুইকে দেখে আর অবচেতন মস্তিষ্ক বিভ্রান্ত হয়েছে। ফলেই চড়ুইয়ের মাঝে বীরের কল্পনা রাক্ষসের দেখেছে সে। বোরাক মৃদু হেসে আদরে সুরে বলল, আমার কলিজাটা রাক্ষস দেখেছে। হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি চড়ুই পাখি আমাদের বাসায় আসে তাহলেও কলিজা ভয় পাবে। না, চড়ুই পাখিকে ভয় পায় না তো, শুধু রাক্ষসকে ভয় লাগে। আচ্ছা, তাহলে চড়ুই পাখিকে আমাদের বাসায় নিয়ে আসি এখন। উৎসাহে বীরের ডাগর ডাগর চোখ দুটো আরো প্রসারিত হয়ে গেল। অনেক মজা হবে তাহলে। মামা আর চড়ুই পাখিকে নিয়ে এসো পাপা, অনেক মজা হবে। আচ্ছা, তাহলে কালকে সাফওয়ান চাচ্চু তোমাকে যে ছড়াটা শিখিয়ে দিয়েছিল সেটা বলে ডাকো চড়ুইকে। কোন ছড়াটা? ওই যে চড়ুই পাখি 12টা ডিম পেড়েছে 13টা। পাপা আমি বলবো। আমি চকজলটি বোরাককে থামিয়ে দিয়ে নিচেই শুরু করলো বীর। চড়ুই পাখির 12টা ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট। বোরাক এবার চড়ুইকে আগলে রাখা হাতটা নাড়িয়ে ওকে ইশারা করলো। পাপার ইশারা বুঝে চড়ুই টুপ করে মুখের উপর থেকে কম্পিউটার সরিয়ে একগাল হেসে উঠল। বীরবন্ধু টুকি। এবার আর বীরের সজাগ মস্তিষ্ক চড়ুইকে সামনে দেখে ভয় পেল না, বরং ভয়ের রেশ নিমিষেই কেটে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল সে। চোখে মুখে পরম আনন্দে চকচক করে উঠছিল। উচ্ছ্বাসিত কণ্ঠে এক প্রকার চিৎকার করে উঠল বীর, পাপা এসেছো? চড়ুই পাখি সত্যি সত্যি এসেছে।
চড়ুইকে বোরাকের কাছে দিয়ে এসে নিশ্চিন্তে ফের নরম তুষকে শরীর এলিয়ে দিল মুটুসি। তবে এবার আর ঘুমোলো না। এমনিতেও ঘুম আসবে না তার, কিন্তু আলসামি ছাড়ছে না। অগাত্যা অপমানদস্ত কম্বল দিয়ে নিচেকে মুড়িয়ে দিয়ে ফোনে রিলস স্ক্রল করতে শুরু করলো সে। ফেসবুকের ফিডে একের পর এক রিল পার হয়ে যাচ্ছে। এমনি একটা ছোট্ট তুলমুল সংবাদ পেজে একটা ভিডিও টাইমলাইনে ভেসে উঠল। সংবাদের ভিকটিম আর থাম্বনেলটা দেখি চোখ দুটো পলকে ছানা বড়া হয়ে ওঠার জোগাড়। সে আর শুয়ে থাকতে পারল না। চট করে সোজা হয়ে বসে পড়ল। হাসপাতালে বসে করা হয়েছে নিউজটি। ক্যামেরার সামনে করতাচ্ছে এক ব্যক্তি। মূলত রাতারাতি এই লোকের অন্ডকোষ কেটে নিয়ে পালিয়ে গেছে। হাহা, কি ফানি, কষ্টদায়কও বটে। অথচ ময়ের জন্য এর চেয়ে তৃপ্তিদায়ক সংবাদ আর যেন হতেই পারে না। কেননা লোকটা আর কেউই নয়, সেই দিন পাহাড়পুরের সেই ল্যাম্পড অসভ্য লোকটা। ওর বুঝতে আর বাকি রইল না যে এটা কার হুকুমকৃত একটা মহৎ কাজ। এমন একটা সত্যি সামনে আসার সঙ্গে সঙ্গেই মুটুসির বুকটা প্রচণ্ড ভালো লাগায় কেমন যেন কেঁপে উঠল। সে এবার কমেন্ট বক্সে ঢুকলো ভিডিওটা পোস্ট করার তারিখ চেক করার জন্য। বেশিরভাগ কমেন্টই আজ থেকে প্রায় 3 সপ্তাহ খানেক আগের, অর্থাৎ শুভ ঘটনাটি ঘটে গেছে অনেক আগেই। অথচ এতদিন বিষয়টা তার সম্পূর্ণ অগোচরেই ছিল। বোরাকও মুখ ফুটে তাকে কিছু বলেনি। মুটুসি যেন আর সহ্য করতে পারল না। হঠাৎ বুক চিরে উঠে আসা এক তীব্র ঘোরে সে ফোনটা বিছানার একে ছুঁড়ে দিয়ে 2 হাত ঢেকে নিল। বুকটা কেমন যেন উথাল পাথাল করে উঠছে। এত সুখ লাগছে কেন তার? সে তো এক সাধারণ মেয়ে, সমাজের চোখে নিক্রান্তই তুচ্ছ কেউ। সেদিন তো সে কেবল মুখ ফুটে নিজের ছোট্ট মনের বাসনাটা একটু, নিরাপত্তা একটু, অবিনাশী শান্তির আকুতি জানিয়েছিল এই মানুষটার কাছে। আর প্রায় অক্ষরে অক্ষরে কার্যকর করে দিল তা। এইভাবেই যদি সমাজের প্রতিটা মেয়ে মনের অবাধ্য বাসনাগুলো একে একে পূরণ করা যেত, তা পূরণ করার জন্য এমন অপরিযুক্ত কেউ হঠাৎ করেই তার জীবনে চলে আসতো, তবেই হয়তো এই পৃথিবীতে আর কোনো ল্যাম্পড অবয়নিক কীট অবশিষ্ট থাকতো না। এভাবেই একের পর এক বিনাশ হয়ে যেত মানব আকৃতির নরমদাদর পশুগুলো। চড়ুই পাখিকে পেয়ে বীরের খুশি সীমানা রইল না আর। চড়ুইয়ের হাত ধরে পুরো বাড়ি ছুটে বেড়াচ্ছে সে। চড়ুই পাখিকে সে কোথায় নিয়ে যায় আর কি দেখায় চরম অস্থির বীরের ছোট্ট সত্তা। ঘুরে ঘুরে এবার আরোয়ার দরজার দিকে থামল সে। দরজায় গিয়ে হাতে তালু ধরা চাপার ডাকতে শুরু লাগলো ফুপুমণিকে। কিছুক্ষণ পর আরোয়া এসে দরজা খুলে দিল। সে কিছু জিজ্ঞাসা করার আগেই বীর চটপটে গলায় বলল, আলোয়া ফুপুমণি, দেখো কে এসেছি। চড়ুই পাখি এসেছি। আরোয়া দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়ালো। চড়ুইকে একবার পর্যবেক্ষণ করে নিয়ে বলল, ও তাহলে এটাই তোমার সেই চড়ুই পাখি বীর সোনা? ওপর নিচ ঘন ঘন মাথা নাড়ল বীর। হ্যাঁ। চড়ুই পিট চোখে চেয়ে আরোয়ার দিকে। আরোয়া মিষ্টি হেসে হাত বাড়িয়ে ওর নরম গাল টেনে দিল। সো সুইট বার্ড। একসাথে দাঁড়াও তো, কয়েকটা ছবি তুলে রাখি তোমাদের, বলে আরোয়া ঘর থেকে ফোনটা নিয়ে এলো। একসাথে সুন্দর করে দাঁড়াও দুইজনে। চড়ুই ও বীর পাশাপাশি হাত ধরে দাঁড়ালো। একটু হাসো বাচ্চারা। তারা হাসলো। আর আরোয়া সেই মুহূর্তে কয়েকটা পিকচার ক্লিক করে নিল। ছবিগুলো স্ক্রিনে বেশি উঠতেই আরোয়া মুগ্ধ হয়ে বলে উঠল, ওয়াও, হাউ সুইট ইউ আর বোথ। চড়ুই এবার বীরের হাত ছেড়ে গুটি গুটি পায়ে আরোয়ার কাছে কি মৃদু স্বরে বলল, ফুপুমণি, দেখি ছবিটা কেমন হয়েছে।
ও, চড়ুই পাখির ছবি দেখতেও ভালোবাসি নাকি? আরোয়া ফোনটা একটু নিচু করে চড়ুইয়ের চোখের সামনে ধরল। তারপর জিজ্ঞেস করলো, ভালো হয়েছে? চড়ুই উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দিল। হ্যাঁ, অনেক সুন্দর। ফুপুমণি, আমিও দেখব, আমাকে দেখাও। বীরও এগিয়ে এলো ছবি দেখতে। আরোয়া বীরের দিকে স্ক্রিন ঘুরিয়ে দিল। এই যে বাবা। ছবি দেখে বীর বলল, অনেক সুন্দর হয়েছে। আরোয়া ফোন উঠিয়ে নিয়ে বলল, বড় হয়ে বীর চড়ুই পাখি কখনো হারিয়ে গেলে এই ছবিগুলো দিয়ে আমরা তাকে খুঁজব, কেমন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।